Thank you and welcome back to our channel Special Science Classes. আজকে আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অন্তর্গত একটি নতুন চ্যাপ্টার বা অধ্যায় শুরু করব, যার নাম তড়িৎ চুম্বকীয় আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। নতুন চ্যাপ্টার বলা ঠিক হবে না, ক্লাস 10-এ তোমরা এই চ্যাপ্টারের কিছু বিষয় জেনেছো। মনে আছে কি না? চলতড়িতে পড়েছো ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র, তড়িৎ চুম্বকীয় আবেশ ইত্যাদি ইত্যাদি। তো ক্লাস 10-এর সেই বিষয়গুলি আরও বিশদে, আরও ডিটেলসে আমরা জানব। তো শুরু করছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎ চুম্বকীয় আবেশ। প্রথমে একটা কথা বলি, মনে রাখবে যে এই চ্যাপ্টারটা আলোচনা করে ভালো মতো বুঝলে কোনোদিন ভুলবে না। এবং এই চ্যাপ্টারটা খানিকটা ম্যাজিকের মতো, জাদুর মতো। কেন বলছি? যে শুধুমাত্র একটা চুম্বক আর একটা পরিবাহী তার, ওয়্যার যদি নেওয়া যায়, চুম্বক দিয়ে ওই তারের মধ্যে তড়িৎ প্রবাহ তৈরি করা যায়। যদি তারটাকে বদ্ধ কুণ্ডলী করা যায়, আর না হলে তড়িৎ চালক বল তৈরি হবে চুম্বকের মাধ্যমে। অর্থাৎ চুম্বক তড়িৎ উৎপন্ন করতে পারে, কোনো ব্যাটারি ফ্যাটারি লাগবে না, কোনো জেনারেটর লাগবে না। অ্যাকচুয়ালি জেনারেটরটাও তড়িৎ চুম্বকীয় আবেশের ফলেই ঘটে, তড়িৎ উৎপন্ন হয়। আমরা সেটাও আলোচনা করব, সেটাও এই চ্যাপ্টারে রয়েছে। তো যাই হোক, একটি মাত্র চুম্বক আর একটা পরিবাহী ওয়্যার বা তার, এই দুজনের সহায়তায় তড়িৎ তৈরি করা যায়, ইএমএফ তৈরি করা যায়, তড়িৎ প্রবাহ ঘটানো যায়। অর্থাৎ চুম্বকের মাধ্যমে তড়িৎ। আবার উল্টোটাও আছে, ক্লাস 10-এই পড়েছ, তড়িতের মাধ্যমে চুম্বক। মনে আছে? কোনো পরিবাহী তার দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তার পার্শ্ববর্তী অঞ্চলে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে বা চৌম্বক বলরেখা কিরূপ হবে, তা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম আর দক্ষিণ মুষ্টি নিয়ম। মনে আছে? দক্ষিণ মুষ্টি নিয়ম মানে একটা পরিবাহী তারকে যদি এমনভাবে ডান হাতের মুষ্টি দ্বারা ধরা হয় যাতে বৃদ্ধাঙ্গুলি তড়িৎ প্রবাহের অভিমুখে থাকে। এদিকে যদি তড়িৎ প্রবাহিত হয়, এটা মনে করলাম ওয়্যার তার, এদিকে যদি তড়িৎ প্রবাহিত হয় তো বুড়ো আঙুলটা এদিকে থাকবে। তাহলে বাকি আঙুলগুলো যেদিকে কার্ল করবে, যেদিকে ঘুরবে, চৌম্বক বলরেখাগুলি সেই দিকে হবে। আর যদি এইটা ওয়্যারের তড়িৎ প্রবাহ নিচের দিকে হয়, তা আঙুলটাই ডান হাতের মুষ্টিটাকে ঘুরিয়ে নেব। কারণ বুড়ো আঙুলটা সবসময় তড়িৎ প্রবাহের অভিমুখে রাখতে হবে, তাহলে বাকি আঙুলগুলি যেদিকে ঘুরবে সেদিকে চৌম্বক বলরেখাগুলি থাকবে। অর্থাৎ পরিবাহী দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এখানে চুম্বক টুম্বক আনতে হবে না, অথচ পরিবাহী দিয়ে তড়িৎ প্রবাহিত হলে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তড়িৎ প্রবাহের মাধ্যমে চুম্বকের ক্রিয়া, সেজন্য তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলা হয় ক্লাস 10-এ। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল মানে এখানে চুম্বক ক্ষেত্র তৈরি হবে ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেট, চুম্বক ছাড়াই। ঠিক উল্টাটাও ঘটে। কি উল্টা ঘটে? যে আমি তড়িৎ প্রবাহের সোর্স দিব না, একটা জাস্ট আমি পরিবাহী তার নেব, সেই পরিবাহী তারের কাছে যদি একটা চুম্বক নিয়ে আসি, সেই চুম্বকের সহায়তায়, চুম্বকের ক্রিয়ায়, বা বলা যায় চুম্বক এবং পরিবাহীর যৌথ ক্রিয়ায় এখানে ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, অর্থাৎ তড়িৎচালক বল বা বিভব প্রভেদ তৈরি করা যায়। এবং এটা যদি ক্লোজড সার্কিট হয়, বদ্ধ বর্তনী হয়, তাহলে তড়িৎ প্রবাহও ঘটবে। ব্যাটারি লাগবে না, কারেন্টের সোর্স লাগবে না, শুধুমাত্র চুম্বকের ক্রিয়ায়। এবং সেই ঘটনাকে কি বলা হচ্ছে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎ চুম্বকীয় আবেশ। কি হয় তড়িৎ চুম্বকীয় আবেশে? কি হয় অ্যাকচুয়ালি হয় যে আমরা চুম্বক নিয়ে আসছি, সেই চুম্বক চৌম্বক বলরেখা নির্গত করে। চৌম্বক বলরেখা কি?
ডিটেলস আলোচনা করা যাবে না, তবু বলি একটি চুম্বক আর একটা চুম্বককে আকর্ষণ করছে বা বিকর্ষণ করছে। সমমেরু হলে বিকর্ষণ করবে, বিপরীত মেরু হলে আকর্ষণ করবে। মানে উত্তর মেরু দক্ষিণ মেরু বিকর্ষণ, আর উত্তর দক্ষিণ মেরু চুম্বকে উত্তর দক্ষিণ মেরু হলে আকর্ষণ। এই একটা চুম্বকের উত্তর মেরু আর একটা চুম্বকের উত্তর মেরু পাশে নিয়ে যেতে পারছি না, ঠেলছে। কিসের মাধ্যমে ঠেলছে? কি আছে? অদৃশ্য। সেই অদৃশ্য রেখা রয়েছে যেগুলো বল প্রয়োগ করছে। অদৃশ্য এই বল প্রয়োগকারী রেখাগুলোকে বলা হয় চৌম্বক বলরেখা। প্রত্যেকটা চুম্বকের উত্তর মেরু থেকে নির্গত হয়, দক্ষিণ মেরুতে যায়। এরকম যদি একটা চুম্বক আমরা ম্যাগনেট বাড়ি যদি নিই, মনে করলাম এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। উত্তর মেরু থেকে চুম্বক বলরেখাগুলো নির্গত হয়। আর দক্ষিণ মেরুতে গিয়ে প্রবেশ করে। এখান থেকে নির্গত হয়, এদিকে গিয়ে প্রবেশ করে। এগুলিকে বলা হয় চুম্বক বলরেখা। উত্তর মেরু থেকে নির্গত হয় আর দক্ষিণ মেরুতে গিয়ে প্রবেশ করে। এই চুম্বক বলরেখাগুলি সমান্তরাল বলরেখা যদি হয় পরস্পরকে বিকর্ষণ করবে, আর বিপরীত বলরেখা হলে আকর্ষণ করবে, সম অভিমুখের বলরেখা বিকর্ষণ করবে, ইত্যাদি ইত্যাদি রয়েছে, সেগুলো আলোচ্য বিষয় নয়। এই চুম্বক বলরেখার যে সংখ্যা, চৌম্বক ক্ষেত্রে যদি একটা কাল্পনিক তল রাখি, চুম্বক ক্ষেত্রে, তাহলে কাল্পনিক তলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলা বলরেখা লম্বভাবে পাস করে, লম্বভাবে 90 ডিগ্রি কোণে, চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো কাল্পনিক তল রাখা যায়, সেই তলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, কতগুলা বলরেখা পাস করছে, সেই সংখ্যাটাকে বলা হয় চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য। কি বলা হয়? চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। এইচ দ্বারা চিহ্নিত করা হয়, ক্ষেত্র প্রাবল্য বলে। এটা হচ্ছে কাল্পনিক তল, চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা কাল্পনিক তল। আর যদি একটা অরিজিনাল তল রাখি, আমরা যে কোনো একটা পরিবাহী পদার্থ রাখলাম, বাস্তব মাধ্যম তল ও বাস্তব পরিবাহীর তল, বাস্তব তল যদি রাখি, বাস্তব তল রাখলে কি হবে? বাস্তব তল রাখলে এখানে যে একই ক্ষেত্রফল যদি হয়, একই ক্ষেত্রফল হয়, একটা কাল্পনিক ক্ষেত্রফল, একটা বাস্তব ক্ষেত্রফল, তাহলে সমপরিমাণ সমসংখ্যক চৌম্বক বলরেখা প্রবেশ করবে না। মাধ্যমের উপর এবং তলের উপর নির্ভর করবে, এর সংখ্যা এর সঙ্গে খানিকটা ডিফারেন্স হয়। তো এর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলা চৌম্বক বলরেখা লম্বভাবে যাবে, এখানে লিখেছি 4টা, তো এখানে একটা বেশি দিলাম বা কম দিলাম, লম্বভাবে যে যাবে তাকে বলা হচ্ছে চৌম্বক আবেশ। কি বলা হচ্ছে? চৌম্বক আবেশ বা চৌম্বক প্রবাহ ঘনত্ব। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, চৌম্বক প্রবাহ ঘনত্ব। চৌম্বক প্রবাহ ঘনত্বকে বি দিয়ে চিহ্নিত করা হয়। তফাৎটা কেন? মিডিয়ামের উপর, মাধ্যমের উপর নির্ভর করে যে কতগুলি বলরেখা, চৌম্বক বলরেখা যাচ্ছে, মাধ্যমের উপস্থিতিতে
চৌম্বক ভেদ্যতা অনুসারে সেই সংখ্যাটা খানিকটা পাল্টে যায়। চৌম্বক ভেদ্যতা, তোমরা তড়িৎ ভেদ্যতার নাম শুনবে, ঠিক সেরকম চৌম্বক ভেদ্যতা, অর্থাৎ অনেকগুলো চৌম্বক বল রেখা যাচ্ছে, এখানে একটা যদি মাধ্যম রাখি, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে যতগুলো যাচ্ছিল সবগুলো হয়তো নাও যেতে পারে, দু একটা এদিক ওদিক হয়ে যেতে পারে। এটা নির্ভর করছে এর প্রকৃতির উপর বা মাধ্যমের উপর। আর যদি মাধ্যম না থাকে, কোনো পরিবাহী না থাকে, তাহলে চৌম্বক ক্ষেত্রের নিজস্ব গুণের জন্য একক ক্ষেত্রফলে যতগুলা যায় সেটা হচ্ছে চৌম্বক ম্যাগনেটিক চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, ও নিজস্ব চৌম্বক ক্ষেত্রের উপর ডিপেন্ড করছে। আর মাধ্যম যদি থাকে তাহলে মাধ্যমের উপরেও খানিকটা ডিপেন্ড করছে, সেটাকে চৌম্বক ভেদ্যতা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ বি যদি বার করতে চাই আমরা, বি যদি বার করতে চাই তাহলে বি হবে মিউ এইচ। মিউ হচ্ছে চৌম্বক ভেদ্যতা। এগুলো একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে। যদি আমরা চৌম্বক আবেশ বা চৌম্বক প্রবাহ ঘনত্বের সংজ্ঞা দিই, চৌম্বক প্রবাহ ঘনত্ব, ঘনত্ব বলতে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতগুলো যাচ্ছে। একটা বাস্তব যদি পরিবাহী তল থাকে, বাস্তব যদি মাধ্যম থাকে, তাহলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো বাস্তব তলের মধ্য দিয়ে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে সমস্ত চৌম্বক বলরেখা অতিক্রম করে বা অতিক্রান্ত হয় সেই সংখ্যাকে বলা হয় চৌম্বক আবেশ বা চৌম্বক প্রবাহ ঘনত্ব। কোনো বাস্তব মাধ্যম নেই, চৌম্বক ক্ষেত্রের উপর ডিপেন্ড করে একক ক্ষেত্রফল দিয়ে যতগুলো লম্বভাবে যাচ্ছে সেটা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, এটা চৌম্বক ক্ষেত্রের নিজস্ব বৈশিষ্ট্য। আর যদি মাধ্যম থাকে তাহলে মাধ্যমের গুণেও খানিকটা পরিবর্তন হতে পারে, এর উপর ডিপেন্ড করছে, কিন্তু এর নিজস্বতার উপরেও খানিকটা বাড়বে কমবে, যেটার জন্য বাড়বে কমে সেটাকে বলা হয় মিউ চৌম্বক ভেদ্যতা। তাই এই এইচ এর সঙ্গে, এটা হচ্ছে এইচ, এইচ এর সঙ্গে যদি মিউ গুণ করে দিই তাহলে মিউ এইচ হচ্ছে চৌম্বক আবেশ বা চৌম্বক প্রবাহ ঘনত্ব। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে সংখ্যক চৌম্বক বলরেখা অতিক্রম করে তাকে বলা হয় চৌম্বক আবেশ বা চৌম্বক প্রবাহ ঘনত্ব। বি এইচ এগুলো হচ্ছে ভেক্টর রাশি, বি এবং এইচ উভয় ভেক্টর রাশি। মনে রাখতে হবে এইচ, এইচ এর একক এইচ এর একক এসআই পদ্ধতিতে হচ্ছে ওয়েবার, বি এর একক ওয়েবার, আর ওয়েবার কেন একক তলে, মনে রাখতে হবে এইচ এর একক এসআই পদ্ধতিতে ওয়েবার পার মিটার স্কোয়ার, যাকে বলা হয় টেসলা। বা বিরো একক, বিরো একক এসআই পদ্ধতিতে একই। এবার আমরা যদি আলোচনা করি চৌম্বক ফ্লাক্স, এটা চৌম্বক প্রবাহ ঘনত্ব। এবার জানবো আমরা চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ। কিছুই না, ঘনত্ব বলতে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যা। আর চৌম্বক প্রবাহ ঘনত্ব, মানে ঘনত্ব থাকলে একক ক্ষেত্রফল, আর যদি ঘনত্ব না থাকে চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স থাকে, তাহলে যেরকম তল থাকে সমগ্র তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যা। কি বললাম? চৌম্বক প্রবাহ। কেন এগুলো আলোচনা করছি? কারণ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আলোচনা করতে গেলে এই বিষয়গুলো আগে জানতেই হবে।
চৌম্বক প্রবাহ। চৌম্বক ক্ষেত্রে অবস্থিত। কোন তলের মধ্য দিয়ে লম্বভাবে এখানে একক ক্ষেত্রফল না, গোটা তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক বলরেখা বা আবিষ্ট আবেশ রেখা সংখ্যাকে ম্যাগনেটিক ফ্লাক্স বলে ফাই দ্বারা চিহ্নিত করা হয়। এর একক কি? এখানে ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে না, এখানে ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হয়েছে যেহেতু ঘনত্ব, তাহলে এখানে শুধু ওয়েবার হবে। আর এইচ ও বি এর আরও একক রয়েছে, একটা ইএমইউ একক রয়েছে। ইএমইউ একক হচ্ছে ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার। ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার, যাকে কি বলা হয়? গাউস। এগুলো একটু মনে রাখতে হবে, গাউস বা গস কি বলবে। তার চৌম্বক প্রবাহে এখানে সেমি স্কোয়ার পার মিটার স্কোয়ার রয়েছে, এখানে পার মিটার স্কোয়ার পার সেমি স্কোয়ার থাকবে না, তাই ওদেরই একক। তাই ফাই এর একক এসআই পদ্ধতিতে হচ্ছে কি হবে? শুধু ওয়েবার। আর ইএমইউ একক শুধু হবে ম্যাক্সওয়েল। এবার আসছি আলোচ্য আসল বিষয়ে, যে একটা পরিবাহী তার আর একটা চুম্বক, তাদেরকে যদি রিলেটিভ মোশনে রাখা যায়, আপেক্ষিক গতিবেগে রাখা যায়, তাতে কি হয়? চৌম্বক প্রবাহের পরিবর্তন হয়। অর্থাৎ ওই কয়েল দিয়ে যে আবদ্ধ ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলে যতগুলা চুম্বক বলরেখা অতিক্রান্ত হয় একটা চুম্বক রাখার জন্য, চুম্বকটাকে যদি আমি নড়াচড়া করি বা চুম্বক না নড়িয়ে যদি কয়েলটাকে নড়াচড়া করি, তাহলে কয়েল আবদ্ধ ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে বলরেখার সংখ্যাটা যায়, সেই বলরেখার সংখ্যাটা পাল্টাবে। কেন পাল্টাবে? চেহারা দেখছো? যদি এখানে রাখি আমি একটা ক্ষেত্রফল, তো বেশি বলরেখা যাবে। যদি চুম্বকটা দূরে নিয়ে যাই বা ক্ষেত্রফলটা দূরে নিয়ে যাই, তার বলরেখার সংখ্যা ভিতরে কমে যাবে। অর্থাৎ ফ্লাক্সের পরিবর্তন হবে। আমি একক ক্ষেত্রফলের গল্প এখানে করব না, চৌম্বক বলরেখার মোট সংখ্যার পরিবর্তন ঘটবে। সেই জন্য দেখা যায় চৌম্বক বলরেখার সংখ্যার যদি পরিবর্তন ঘটে, তবে কি হয়? ওই পরিবাহীর মধ্যে তড়িৎচালক বল, মানে সোজা কথা ব্যাটারি তৈরি হয়ে যায়, অটোমেটিক ইএমএফ তৈরি হয়। আর যদি ওই কয়েলটা যদি বদ্ধবর্তনী হয়, ক্লোজ সার্কিট হয়, তড়িৎ প্রবাহও ঘটবে। ঘটনাটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। আর ওই যে তড়িৎ প্রবাহ, তাকে বলা হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহ। মনে রাখতে হবে একটা কয়েল আছে, মনে রাখতে হবে যে একটা কয়েল আছে, এখানে একটা চুম্বক আছে, এগুলো বেশি আকার ছিল, সময় নষ্ট করে লাভ নাই। তো এই কয়েলটাকে যদি আমি সামনে পিছনে করি, এই কয়েলটাকে যদি সামনে পিছনে করি, তাহলে এখানে বলরেখার সংখ্যা পরিবর্তন হবে। এই বলরেখাগুলো পাশে নিয়ে আসলে বেশি ছেদ করবে, দূরে নিয়ে গেলে কম ছেদ করবে, বলরেখার সংখ্যার পরিবর্তন করবে। লম্বভাবে অতিক্রান্ত, কিন্তু এটাকে ব্যাখ্যাভাবে ধরলে cos থিটা আসবে একটা। ফাই ইজুক্যাল টু বি ইন্টু এ। বি মানে কি? বি মানে হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা বি, একক ক্ষেত্রফলে। তাহলে মোট ক্ষেত্রফল কতগুলা? এ সংখ্যক ক্ষেত্রফল, তাহলে বি এ। একক ক্ষেত্রফলে যদি বি বলরেখা যায়,
তাহলে এ ক্ষেত্রফলে বি এ বলরেখা যাবে। কখন? যদি লম্বভাবে বলরেখাগুলো পাসিং করে। কিন্তু যদি দেখা যায় যে এই যে ক্ষেত্রফলটা এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা দুটার মধ্যে অ্যাঙ্গেল রয়েছে থিটা, দুটার মধ্যে অ্যাঙ্গেল রয়েছে থিটা, যদি এরকম হয়, মনে করলাম এটা হচ্ছে এইচ এর অভিমুখ বা বি এর অভিমুখ, আর তলটার লম্ব হচ্ছে এই বরাবর, এই ভেক্টর, ক্ষেত্রফল একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে এই বরাবর। তাহলে কি করতে হবে? এখানে কতগুলো বলরেখা লম্ব হয়ে পাস করবে? এটা তো লম্ব না, তো এটাকে কি করতে হবে? এ কম্পোনেন্ট নিতে হবে, বি এর এ কম্পোনেন্ট। মনে রাখতে হবে সবসময় এই ভেক্টরকে এই ভেক্টরের দিকে উপাংশ নিতে গেলে এই অ্যাঙ্গেল দিয়ে গুণ করতে হয় cos থিটা, এই অ্যাঙ্গেলের cos থিটা দিয়ে গুণ করতে হয়, তাই এটা হবে বি এ cos থিটা। আর বি এ cos থিটা মানে এ ডট বি বা বি ডট এ। যদি একই অ্যাঙ্গেলে না থাকে, লম্ব হয়ে থাকলে এটা হবে ডাইরেক্ট। আবার আলোচনা থেকে বেরিয়ে পড়লাম। বলতে চাচ্ছিলাম যে বদ্ধ আবদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক বলরেখা, এর সঙ্গে এই বলরেখার সঙ্গে জড়িত হবে। এই জড়িত চৌম্বক বলরেখার সংখ্যা যদি পরিবর্তিত হয়, তাহলে কুণ্ডলীতে কি হবে? তড়িৎচালক বলের সৃষ্টি হবে। এমন না যে বেশি বলরেখা ঢুকে রয়েছে, এটা থেমে গেলে, চুম্বকটা যদি থেমে যায়, বলরেখার সংখ্যা যদি স্থির হয়ে যায়, সে বলরেখার সংখ্যা প্রচুর বেশি, কিন্তু পরিবর্তন হচ্ছে না বলরেখার সংখ্যা, তাহলে এখানে কোনো তড়িৎ প্রবাহ, চুম্বক তড়িৎচালক বলও তৈরি হবে না, তড়িৎ প্রবাহও ঘটবে না। তড়িৎচালক বল তৈরি হবে, তড়িৎ প্রবাহ ঘটবে, একটাই শর্ত, বলরেখার সংখ্যা পরিবর্তিত হতেই থাকতে হবে, হতেই থাকতে হবে। বলরেখার পরিবর্তন যদি থেমে যায়, ইএমএফ বন্ধ হয়ে যাবে, তড়িৎ প্রবাহও বন্ধ হয়ে যাবে। এখানে কোনো ব্যাটারি ফ্যাটারি লাগে না। ব্যাটারি তৈরি করে কে তৈরি করে? চুম্বকটা যদি আপেক্ষিক গতিবেগে থাকে, তাহলে এখানে বলরেখার সংখ্যা পরিবর্তন হবে। অথবা আরেকটা আছে, এই কয়েলটাকে যদি ঘুরিয়ে দিই, এই কয়েলটাকে যদি ঘুরিয়ে দিই, মনে করলাম হাতটা আমার হচ্ছে এই বরাবর, মনে করলাম যে পরিবাহী আছে, তো হাতের তলটা হচ্ছে আমার কি? কয়েলের ক্ষেত্রফল। তো এখানে যদি এরকম রাখি, তো অনেকগুলা কি বলে চৌম্বক বলরেখা ভেদ করছে হাতের তলটাকে। এবার হাতের তলটাকে যদি আমি ঘুরিয়ে এরকম করি, দেখো বলরেখার সঙ্গে কমে যাচ্ছে, ঘেঁষে যাচ্ছে, কিন্তু ভেদ করছে না, ছেদ করছে না। এরকম করলে বেশি ছেদ করবে, এরকম করলে অ্যাঙ্গেল করলে কম ছেদ করবে, সেজন্য cos থিটা আসছে। বি ডট এ, এই যে এখানে লিখলাম বি এ cos থিটা হচ্ছে ফাই, ফাই ইজুকাল টু বি এ cos থিটা। যদি অ্যাঙ্গেল থাকে বি এবং এর মধ্যে, যদি অ্যাঙ্গেল না থাকে, জিরো অ্যাঙ্গেল হয়, তাহলে cos জিরো মানে 1, তাহলে বি এ হয়ে যাবে শুধু। তার মানে এটা যদি এরকম থাকে, আমার হাতের ক্ষেত্রফল মনে করলাম এ, এখান থেকে একক ক্ষেত্রফলে বেরোচ্ছে বি, তাহলে বি এ। কিন্তু এটা যে অ্যাঙ্গেল করে দিই, তখন cos থিটা টার্মটা লাগবে। তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তো ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ, চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন ঘটে, এখানে তড়িৎচালক বল সৃষ্টি হবে এবং বদ্ধ কুণ্ডলীর জন্য তড়িৎ প্রবাহ ঘটবে। এখানে অটোমেটিক ব্যাটারির কাজ করবে, বদ্ধ কুণ্ডলীতে, বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহ ঘটবে, যাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলা হয়। যে জিনিসটা আমরা কাজে লাগাই জেনারেটরে। মনে রাখতে, বাড়িতে তুমি টিভি চালাবে, ফ্যান চালাবে, বাল্ব জ্বালাবে, তোমার ইলেকট্রিসিটির বিল সরকারকে দেওয়ার দরকার নাই। তুমি একটা পরিবাহী তার নেবে, একটা চুম্বক নেবে, কয়েল বানিয়ে সেখানে চুম্বকটাকে আগাপিছু করবে, নাহলে কয়েলটাকে ঘোরাবে, নাহলে কয়েলটাকে আগাপিছু করবে। উদ্দেশ্য কি? চৌম্বক বলরেখা যাতে পরিবর্তনটা, সংখ্যাটা শুধু না, পরিবর্তনের হার বেশি হয়। যত বেশি হবে তত বেশি তড়িৎচালক বল তৈরি হবে, তত বেশি কারেন্ট তৈরি করবে। তাহলে তো কারেন্টের বিল দেওয়ার দরকার নাই, ইলেকট্রিক বিল আসবে না। কিন্তু কে করবে? এই যে রিলেটিভ মোশনটা করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে। বন্ধ করলে তো ইএমএফ জিরো, তড়িৎচালক বল জিরো, কারেন্ট উৎপন্ন জিরো, তোমার লাইট ফ্যান সব বন্ধ হয়ে যাবে। তো কে এই কাজটা করবে? যে কাজটা করে, বলে না জলবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র, ওই যে কয়েলটাকে ঘোরাবে ননস্টপ, সেটা জলবিদ্যুৎ ঘোরায়, তাপবিদ্যুৎ বাষ্পটা দিয়ে এই টারবাইনটা ঘোরানো হয়। টারবাইনটা ঘোরানো হয় মানে কয়েলটাকে ঘোরানো হয়। কয়েলটাকে ঘোরালে কি হবে? চৌম্বক বলরেখার সংখ্যা পাল্টে যাবে। যদি এরকম থাকে, বলরেখা বেশি যাবে। যদি এটা এরকম হয়ে যায়, এদিক থেকে বলরেখা সংখ্যা কমে যাচ্ছে, ছেদ করতে হবে তলকে।
অর্থাৎ চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হার তার উপর নির্ভর করছে এখানে কতটা তড়িৎচালক বল তৈরি হবে। এবার আমরা আলোচনা করব ফ্যারাডের দুটো সূত্র এবং লেঞ্জের সূত্র। তা আলোচনা করব ফ্যারাডের সূত্র। বিজ্ঞানী ফ্যারাডে পরীক্ষা করেন যে এরকম একটা যদি কুণ্ডলী বদ্ধ অবস্থায় নেওয়া যায় আর এখানে চুম্বক প্রবাহ ম্যাগনেটিক ফ্লাক্স যদি পরিবর্তন করা যায়, যেগুলো এর সঙ্গে জড়িত, এর ভিতরে প্রবেশ করতে পারে, ভিতর থেকে বেরোতে পারে, সেই জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন করলে, মানে চুম্বক বলরেখার সংখ্যা পাল্টাপাল্টি করলে, এটাকে রানিং করলে বা রিলেটিভ মোশন রাখলে বা এটাকে ঘোরালে, এখানে যদি একটা গ্যালভানোমিটার লাগিয়ে দেওয়া যায়, কারেন্ট প্রবাহিত হয় কে ডিটেক্ট করে? গ্যালভানোমিটার। তাহলে গ্যালভানোমিটার যদি লাগিয়ে দেওয়া যায়, যে গ্যালভানোমিটার ডিফ্লেক্ট করছে, এটাকে কাছে আনলে গ্যালভানোমিটার যেদিকে তড়িতের প্রবাহ নির্দেশ করছে, এটাকে দূরে নিয়ে গেলে উল্টো দিকে নির্দেশ করছে। কাছে নিয়ে আসলে তড়িতের প্রবাহ কোন দিকে হবে, দূরে নিয়ে গেলে তড়িতের প্রবাহ কোন দিকে হবে, আমরা সেগুলোও জানবো। তড়িতের প্রবাহের দিক নির্দেশ করব। যেমনটা তড়িতের মাধ্যমে চুম্বক ক্ষেত্র তৈরি হলে চুম্বক ক্ষেত্রের বলরেখাগুলোর দিক নির্দেশ করা যায় দক্ষিণ মুষ্টির নিয়ম দিয়ে এবং অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম দিয়ে, ঠিক সেরকম এখানে আমরা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করব। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, তার বিপরীত ঘটনা হচ্ছে ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল মানে তড়িৎ প্রবাহের মাধ্যমে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, চুম্বক ক্ষেত্রের বলরেখা কোন দিকে হবে, দক্ষিণ মুষ্টি নিয়ম আর অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম দিয়ে আমরা নির্ণয় করি। আর এখানে চুম্বকের মাধ্যমে তড়িৎ ক্ষেত্র, তাহলে চুম্বকের মাধ্যমে তড়িৎ চালক বল তড়িৎ প্রবাহ, তো চুম্বকের মাধ্যমে তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, কোন দিকে তড়িৎ প্রবাহ হবে সেটা আমরা নির্ণয় করব। কিভাবে? লেঞ্জের সূত্র সেটার দিক বলে দেবে। তো যাই হোক, প্রথমে ফ্যারাডের সূত্র আমরা লিখব। ফ্যারাডের প্রথম সূত্র কি? কোন বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের, মানে চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন ঘটলে কুণ্ডলীতে তড়িৎচালক বল উৎপন্ন হয় এবং যদি ক্লোজড সার্কিট হয় তাহলে শুধু তড়িৎচালক বল তৈরি হবে না, বদ্ধ বর্তনী হলে তড়িৎ প্রবাহ হবে, যাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে। এবং এই ঘটনা ততক্ষণ স্থায়ী হবে, ততক্ষণ ধরে ইএমএফ তৈরি হবে, ততক্ষণ ধরে আই চালু থাকবে, যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটতে থাকবে। চৌম্বক প্রবাহের পরিবর্তন যদি বন্ধ হয়ে যায়, আপেক্ষিক গতিবেগ বা মোশন, সার্কুলার মোশন যদি বন্ধ হয়ে যায়, চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন না ঘটে, দুটোই বন্ধ হয়ে যাবে। তো এটাই হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। তো ফ্যারাডের প্রথম সূত্র কি বলছে? কোন বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে কুণ্ডলীতে, কয়েলে তড়িৎচালক বল উৎপন্ন হয় এবং তড়িৎ প্রবাহ ঘটে। এই ঘটনাটাকে বলা হয় তড়িৎচুম্বকীয় আবেশ। যদি বলি তড়িৎচুম্বকীয় আবেশ কাকে বলে, তাহলে ফ্যারাডের প্রথম সূত্রটা দিয়ে বলা যায় এটাকে তড়িৎচুম্বকীয় আবেশ বলে। এই তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহ কতক্ষণ থাকবে? ততক্ষণ স্থায়ী হবে যতক্ষণ ধরে চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে। বলরেখার পরিবর্তন ঘটাতে হবে। সেটাই তো সমস্যা, সারাক্ষণ ধরে চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটাতে হবে। চৌম্বক বলরেখার সংখ্যা বেশি ঢুকে গেছে মানে বেশি কারেন্ট পাবো ওটা না, পরিবর্তন, রেট অফ চেঞ্জ, সেই পরিবর্তনের উপর ডিপেন্ড করছে
ইএমএফ পরিবর্তনের হার যদি বেশি হয় তাহলে ইএমএফ এর পরিমাণ বেশি হবে, আই এর পরিমাণও বেশি হবে। ইএমএফ এর পরিমাণ চৌম্বক প্রবাহের পরিবর্তন যদি কম হয় তাহলে এগুলাও কম কম পরিমাণ হবে। আর যদি পরিবর্তন জিরো হয়ে যায় তাহলে কোনো ঘটনাই ঘটবে না। সেজন্য এটাকে কী করতে হবে, সবসময় রিলেটিভ মোশনে রাখতে বা ঘুরতে হবে। তো যে যান্ত্রিক শক্তি আমার প্রয়োজন ওখানে, সেই যান্ত্রিক শক্তি জেনারেটর দেয় বা জলবিদ্যুৎ কেন্দ্রে, তাপবিদ্যুৎ কেন্দ্রে ওই যান্ত্রিক শক্তিটা প্রদান করতে হয়। এটাকেই ঘুরাই বা নড়াই বা এটাকেই ঘুরাই, যে কোনো একটাকে ঘোরাতে হবে। তাহলে সেটা জলবিদ্যুৎ কেন্দ্রে টারবাইনের চাকা ঘোরাই, সেখান থেকে তৈরি হয় বিদ্যুৎ এই একই পদ্ধতিতে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে। যাই হোক, আমরা ফ্যারাডের দ্বিতীয় সূত্র আলোচনা করব। দ্বিতীয় সূত্র কি বলছে, যে কি পরিমাণ তড়িৎচালক বল তৈরি হবে বা তড়িৎ প্রবাহ তৈরি হবে, সেই সূত্র ফ্যারাডের দ্বিতীয় সূত্র। তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের মান, আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে, হার মানে রেট, সমানুপাতিক। অর্থাৎ তড়িৎচালক বল যদি ই হয়, তড়িৎচালক বল ইনডিউসড ইএমএফ যদি ই হয়, তাহলে ই প্রপোর্শনাল টু কি, চেঞ্জ অফ রেট অফ ম্যাগনেটিক ফ্লাক্স, অর্থাৎ চৌম্বক প্রবাহের পরিবর্তন ডেল্টা ফাই ডিভাইড বাই ডেল্টা টি সময়ের সঙ্গে। এটা হচ্ছে এভারেজ, গড়। এখানে লেখা যায় ই এভারেজ ইজুকাল টু ধ্রুবকটা 1 আসে, ডেল্টা ফাই বাই ডেল্টা টি কেন 1 আসে পরে জানা যাবে। ই এভারেজ ইজুকাল টু ডেল্টা ফাই বাই ডেল্টা টি, এটা যে এভারেজ তড়িৎচালক বল। আর যদি ইনস্ট্যান্টেনিয়াস তাৎক্ষণিক তড়িৎচালক বল আমরা নির্ণয় করতে চাই, তো ডেল্টা ফাই তো একটা সময় ধরে, এটা তাৎক্ষণিক করলে ডি ফাই ডিটি হবে। তাই ই ইনস্ট্যান্টেনিয়াস ইজুকাল টু ডি ফাই ডিটি। এবার মনে রাখতে হবে, আমরা যখন নেক্সট সূত্র লেঞ্জের সূত্র জানবো, দেখবো যে তড়িৎচালক বলের অভিমুখ বা তড়িৎ প্রবাহের অভিমুখ কীরকম হবে। যে কারণে তড়িৎচালক বল তৈরি হচ্ছে বা তড়িৎ প্রবাহ যে কারণে তৈরি হচ্ছে, এদের উৎপন্ন ইএমএফ বা আয়ের অভিমুখ এমন হবে যে কারণকেই বাধা দেবে। এটা আমরা একটু পরে আলোচনা করছি লেঞ্জের সূত্রে, সেজন্য এখানে একটা নেগেটিভ চিহ্ন আসে, পরবর্তীতে দেখবে এখানে নেগেটিভ চিহ্ন আসবে, সেটা আমরা এখনই আলোচনা করব। লেঞ্জের সূত্র, তড়িৎচুম্বকীয় আবেশের বেলায় আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যে যে কারণে তৈরি হয় সেই কারণকেই বাধা দিবে। এটাই লেঞ্জের সূত্র। আগে লিখে নিচ্ছি, পরে বোঝাচ্ছি, খুব ইন্টারেস্টিং। তড়িৎচুম্বকীয় আবেশের বেলায় বা আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে, কেমন হবে, যে কারণে সৃষ্টি হয় এটা, সেই কারণকেই বাধা দেবে। অর্থাৎ স্টুডেন্টস ডিস্টার্বস টিচার টু টিচ, এই টাইপের খানিকটা। স্টুডেন্টস ডিস্টার্বস টিচার টু টিচ,
শিক্ষক কাকে শিক্ষা দিচ্ছে? ছাত্রদের, স্টুডেন্টদের, কিন্তু স্টুডেন্টরা ডিস্টার্ব করছে। তো যে কারণে তারা শিক্ষা পাচ্ছে সেই কারণকেই ডিস্টার্ব করছে। অর্থাৎ এখানে দেখা যাবে যে মনে করলাম উত্তর মেরু এদিকে আসছে, উত্তর মেরু যদি এদিকে আসে বলরেখার সংখ্যা ভিতরে বাড়ছে, এ কি করবে? এখানে এমন একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে এমন দিকে, সেই তড়িৎ ক্ষেত্রের মাধ্যমে উৎপন্ন চুম্বক বলরেখা একে অপোজ করবে দূরে যাওয়ার জন্য। মানে মানে দেখো, এখানে উত্তর মেরু যদি আসে, এখানে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে এমন বরাবর যাতে এখানে উত্তর মেরু তৈরি হয়। সোজা ভাষায় এখানে উত্তর মেরু তৈরি, উত্তর মানে কি? নর্থ পোল। এরকম এনটা লেখা যায় স্টাইল করে। অর্থাৎ এই বরাবর যদি তড়িৎ প্রবাহ তৈরি হয়, এই বরাবর যদি তড়িৎ প্রবাহ ঘুরে, তাহলে এটা উত্তর মেরুর কাজ করে। এই পরিবাহীটা, এখানে চুম্বক নেই কিন্তু তড়িতের ঘূর্ণন, তড়িৎ প্রবাহ যদি প্রবাহিত হয় এখানে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তাই এমন তড়িৎ প্রবাহ তৈরি হবে যেখানে এমন চুম্বক ক্ষেত্র তৈরি হবে যে চুম্বক ক্ষেত্র এই চুম্বককে বাধা দেবে কাছে আসতে। সেই কারণে এখানে তৈরি হবে কি? এটা এন, তো এখানে এন পোল তৈরি হতে হবে। এন পোল তৈরি করতে গেলে কোন দিকে ঘুরতে হবে কারেন্টটাকে? এই টাইপের, অর্থাৎ এই দিকে, এই দিকে। আর যদি এটা যখন কাছে আসবে তখন এই ঘটনা ঘটবে। আর এটা যদি দূরে যায়, এটা যদি দূরে যায়, কাছে আসলে দূরে গেলে কি হবে? চৌম্বক বলরেখার সংখ্যা পাল্টাবে। এ পাল্টাতে দিতে চাইবে না, কারণ পাল্টালেই তো ঝামেলা বেশি, ইএমএফ তৈরি করতে হবে, তড়িৎ প্রবাহ তৈরি করতে হবে। তো এটা যদি দূরে যায় তাহলে কি হবে? এ দূরে যেতে দিবে না, তাহলে এমন চৌম্বক পোল তৈরি করবে যাতে একে দূরে যেতে দিবে না। তো এটা নিজে আছে নর্থ, তো এটা সাউথ তৈরি করতে হবে। এই যদি তড়িৎ প্রবাহ এমন দিকে ঘটাবে, এই দূরে যাওয়ার সময়, দূরে যাওয়াকালীন এর তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যেখানে দক্ষিণ মেরু তৈরি হবে, তাহলে উত্তর মেরুর চুম্বক যেতে চাইলেও বাধা দিবে। তাই কি হবে? সাউথকে আমরা কিরকম লিখতে পারি? এরকম লিখতে পারি এসটাকে। তার মানে তড়িৎ প্রবাহ কি হবে? তড়িৎ প্রবাহটা এদিক দিয়ে ঘুরবে, এদিকে কারেন্ট হবে। আগে এরকম ছিল, এখন এরকম হবে। আগে ছিল এন্টি ক্লকওয়াইজ, নর্থ পোল কাছে আসলে এন্টি ক্লকওয়াইজ, আর নর্থ পোল দূরে গেলে ক্লকওয়াইজ। এবার সাউথ পোল যে যদি বিচার করি ঠিক সেরকমই হবে। অর্থাৎ অপোজ করবে কজটাকে, যে কজে এখানে তড়িৎচালক বল তৈরি হয়, তড়িৎ প্রবাহ মাত্রা তৈরি হয়, আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা। সেই জন্য বলছি তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেবে। অর্থাৎ শন কিলস ফাদার, সৃষ্টির কারণকে ডিস্টার্ব করে, বাধা দেয়। আর কয়েকটা উদাহরণ দেওয়া যায় লেঞ্জের সূত্রের। এখান থেকে পাচ্ছি আমরা E মাইনাস ডি ফাই ডিটি, মাইনাস চিহ্নটা এখান থেকে আসছে, আর মানটা ফ্যারাডের সেকেন্ড ল থেকে আসছে, চিহ্নটা এখান থেকে আসছে। এবার যদি কারেন্ট, আচ্ছা মনে করলাম যে একটা কয়েল না, এখানে অনেকগুলা কয়েল আছে, অনেকগুলা কয়েল আছে, তাহলে এন সংখ্যক যদি কয়েল থাকে তাহলে এটা হয়ে যাবে মাইনাস এন ডি ফাই ডিটি। আর যদি ইনডিউসড কারেন্ট বার করতে চাই, কারেন্ট মানে কি তড়িৎচালক বল ডিভাইড বাই রোধ, তাই 1/r এন ডি ফাই ডিটি, রোধ দিয়ে ভাগ করে দিলাম তড়িৎচালক বলকে। এবার মনে করলাম আরও কিছু লেঞ্জের সূত্রের উদাহরণ দেওয়া যায়। মনে করলাম যে এখানে এটা কি চিহ্ন? এটা হচ্ছে তড়িৎ বলরেখা, পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড অফ দ্য বোর্ড, এই বোর্ডের ভিতরে যাচ্ছে, এই বরাবর এদিকে যাচ্ছে। এখানে একটা কয়েল রেখেছি, তড়িৎচালক বল তৈরি হবে কি? তড়িৎ প্রবাহ ঘটবে কি? উত্তর হচ্ছে না। যতক্ষণ না এর ভিতর দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যা পরিবর্তিত হয়, বেশি হলেও হবে না, কম হলেও হবে না, পরিবর্তন ঘটতে হবে, চেঞ্জ হতে হবে। এবার মনে করলাম এই বি এর মানটা বাড়ছে, বি এর মান যদি বাড়ে, চৌম্বক বলরেখার সংখ্যা এর ভিতরে বাড়বে। এর ভিতরে যদি চৌম্বক বলরেখার সংখ্যা বাড়ে,
তাহলে এখানে ফাই তৈরি হবে। ফাই যদি তৈরি হয় তাহলে এখানে আই তৈরি হবে। এই আয়ের অভিমুখ কী হবে? আয়ের অভিমুখ এমন হবে যে এখানকার চৌম্বক বলরেখাগুলা বাইরের দিকে যাবে। তাহলে কারণ যে বলরেখার কারণে তৈরি হলো সেই বলরেখাগুলো ভিতর দিক দিয়ে ছিল, তার সংখ্যা বাড়ছিল। এ কী করবে? বলরেখা উল্টা দিকে তৈরি করবে। তাহলে প্লাস মাইনাসে ক্যান্সেল হয়ে বলরেখার সংখ্যাটা যাতে বাড়তে না পারে, বাড়তে দিতে বাধা দেবে। তো কারেন্টটা কোন দিকে হবে? আমরা জানি এর তড়িৎ প্রবাহ এমন দিকে হতে হবে যাতে বলরেখাগুলো চৌম্বক রেখা বাইরে তৈরি হয়। আবার কি বলতে যাচ্ছি? তড়িৎ প্রবাহ চৌম্বক বলরেখা তৈরি করে, আবার চৌম্বক বলরেখার পরিবর্তন তড়িৎ প্রবাহ তৈরি করে। দুটো এখানে ঘটছে। চৌম্বক বলরেখার সংখ্যা পাল্টাচ্ছে, তাই এখানে তড়িৎ প্রবাহ ঘটবে। তড়িৎ প্রবাহ কোন দিকে ঘটবে? যেদিকে ঘটলে এই বলরেখার সংখ্যা বৃদ্ধিকে ব্যালেন্স করার চেষ্টা করবে, কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, বলরেখার সংখ্যা বাড়তে দিবে না। তো বলরেখার সংখ্যা, এগুলো বলরেখা ক্রস চিহ্ন মানে কি? ভিতর দিকে গেছে, বোর্ডে পারপেন্ডিকুলার। তো এ কী করবে? বাইরের দিকে আনবে। বাইরের দিকে যদি বলরেখা হয় তারপর দক্ষিণ মুষ্টি আঙুলগুলো কোন দিকে ঘুরছে? বুড়ো আঙুলটা যখন বাইরে পারপেন্ডিকুলার আছে বোর্ডে, বুড়ো আঙুল বাকি আঙুলগুলো এইদিকে ঘুরছে, এইদিকে ঘুরছে মানে এইদিকে কারেন্ট প্রবাহিত হবে। তাহলে কী হবে? বি বাড়লেও এ বি এর বৃদ্ধিটাকে কমিয়ে রাখার চেষ্টা করবে। এইভাবে আমরা লেঞ্জের সূত্রকে ব্যাখ্যা করতে পারি, এবং লেঞ্জের সূত্রকে শক্তির নিত্যতা সূত্র মান্যতা দেয়। শক্তির নিত্যতা সূত্র এটাকে মান্যতা দিচ্ছে, বা শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্রে একটা ভিন্ন রূপ বলা যায়। কেন? যদি এমন না হতো যে বাহ্যিক শক্তি, এটাকে পাশে নিয়ে যেতে গেলে, দূরে নিয়ে যেতে গেলে বাহ্যিক শক্তি লাগবে। বাহ্যিক শক্তি যদি না লাগতো, এটা যদি অপোজ না করতো, তাহলে শক্তি এখানে উৎপাদন হতো বিনা শক্তির খরচে। শক্তির নিত্যতা সূত্র মানত না, তার মানে শক্তির নিত্যতা সূত্র লঙ্ঘিত হতো। তো সেজন্য এটাকে, লেঞ্জের সূত্রকে শক্তির নিত্যতা সূত্রের একটা রূপ বলা হয়। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।